সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ট্রান্সফরমেশনের খুব ইম্পর্টেন্ট একটা অংশ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা কিছু আইটেম লিখে রেখেছি। বাংলায় যেটাকে আমরা বলি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক কিংবা মিশ্র বাক্য, ঠিক সেভাবে ইংরেজিতে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আমরা তো পরিবর্তন করব, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে নেব, কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করব কিংবা কম্পাউন্ডকে কমপ্লেক্স বা সিম্পলে রূপান্তরিত করব। সেক্ষেত্রে এই রূপান্তরের জন্য, এই ট্রান্সফরমেশনের জন্য আমাদের প্রথমে কিছু কথা জানতে হবে, কিছু বিষয় বুঝতে হবে। আমাদের জানতে হবে ফাইনিট ভার্বটা কি, আমাদের জানতে হবে ক্লজ কাকে বলে, ক্লজ কয় প্রকার, এরপর জানতে হবে সিম্পল সেন্টেন্সের শর্ত কি বা সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা কি, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে কিংবা কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে কি থাকে না, এবং কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে কি থাকে না, এগুলো। তো আসো আমরা একটু আলোচনা শুরু করি। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, ভার্বটা অবশ্যই ফাইনিট ভার্ব থাকবে। আমি ফাইনিট ভার্ব সম্পর্কে একটু পরে আলোচনা করব। তোমরা জেনে রাখো সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে। আচ্ছা, এবার আসো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, কিন্তু দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব হলেই কমপ্লেক্স সেন্টেন্স হবে না। একটা অংশ হবে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা অংশ হবে সাবঅর্ডিনেট ক্লজ, পরাধীন বা অধীনস্থ, সাবঅর্ডিনেট। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই। তাহলে আমরা কি শিখলাম? সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, কিন্তু একটা অংশ হবে প্রিন্সিপাল ক্লজ, একটা অংশ হবে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ একটা অংশ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে, আরেকটা অংশ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারবে না। আর কম্পাউন্ড সেন্টেন্সে যতটা ক্লজ থাকবে সব ক্লজই হবে প্রিন্সিপাল ক্লজ, কোনো সাবঅর্ডিনেট ক্লজের প্রয়োগ নেই। আচ্ছা, এবার আমরা দেখি ক্লজ বিষয়টা কি। ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ, পার্ট অফ সেন্টেন্সেস। ক্লজ দুই ধরনের, যেমন প্রিন্সিপাল ক্লজ আমি সংক্ষেপে লিখেছি পিসি, সাবঅর্ডিনেট ক্লজ সংক্ষেপে লিখেছি এসসি। ক্লজ দুই ধরনের, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটাকে আমরা বলি, সেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, অন্য অংশের উপর তার অর্থ প্রকাশের জন্য নির্ভর করতে হয় না। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল আমরা জানলাম ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ। ক্লজ দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, তার অর্থ প্রকাশের জন্য অন্য অংশের উপর নির্ভর করতে হয় না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া যে ক্লজ অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যেমন একটা উদাহরণ দিই তোমাকে, খেয়াল করে দেখো। ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর। যদি তুমি বেশি করে পড়ো তবে তুমি বেশি করে শিখবে। এটা একটা সেন্টেন্স। কি সেন্টেন্স সেটা আমরা পড়ে দেখবো, সেটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড সেটা পড়ে দেখবো। আমি জাস্ট বুঝাচ্ছি তোমাদেরকে। ক্লজ জিনিসটা দেখো, আমি যদি এখান থেকে শুধু ইফ ইউ রিড মোর কথাটাকে আমি যদি ফোকাস করি, মনে করো ইফ ইউ রিড মোর, খেয়াল করে দেখো, যদি তুমি বেশি করে পড়ো, তাহলে এটা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। কাজে এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আবার এই অংশটা বাদ দিয়ে যদি আমরা নিচের অংশটাকে ফোকাস করি, ইউ উইল লার্ন মোর, ওই অংশের সাহায্য ছাড়াও নিচের অংশটা অর্থ প্রকাশ করতে পারবে। কাজে এটা হচ্ছে সরি, এটা প্রিন্সিপাল ক্লজ না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ ইফ ইউ রিড মোর, ডান দিকের অংশের সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না, কাজে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর ডান দিকের অংশটা বাম দিকের অংশ ছাড়া, দ্যাট ইজ সাবঅর্ডিনেট ক্লজের সাহায্য ছাড়াই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে, কাজে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে যাই হোক, আমরা শিখলাম ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ। ক্লজ দুই ধরনের, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, অন্য অংশের উপর নির্ভর করতে হয় না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজ বা যে অংশ অন্য অংশের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো যাই হোক, এরপরে আরেকটা জিনিস জানতে হবে, ভার। ভার তোমরা জানো যে বাংলাতে আমরা শিখেছি সমাপিকা ক্রিয়া ও সমাপিকা ক্রিয়া। তো ফাইনাইট ভার্বটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে একটা সাবজেক্ট একটা ভার্ব আমরা বললাম, বা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব বললাম, সবগুলো হচ্ছে কিন্তু মূলত ফাইনাইট ভার্ব এর কথা বলা হচ্ছে, ফাইনাইট। যাই হোক, তো ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণভাবে বোঝা যায়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণরূপে পরিষ্কার করে বোঝাতে পারে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন আমি যদি বলি আই গো, গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আমি যাই। এখন আমরা চিনবো কেমনে ফাইনাইট ভার্ব? যদি একবারে যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ পরিস্ফুটিত হয়, বাক্যের অর্থ পরিষ্কার হয়, বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, আবার পার্সন, টেন্স ইত্যাদি পরিবর্তনে যে ভার্বের পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার বলি, যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য শেষ হয়, যদি তোমরা পরিষ্কার না বুঝো তাইলে টেস্ট করে দেখবা, যদি সাবজেক্ট চেঞ্জ করা যায়, মনে করো আই চেঞ্জ করে আমি লিখলাম হি, অবশ্যই তোমাকে ওর সাথে লিখতে হবে ইয়েস লাগাতে হবে, হি গোস। অথবা যদি আই গো লেখার পরে আমি এখানে ইয়েস করে লাগাই দিই, তাহলে অবশ্যই তোমাকে গো বাদ দিয়ে তোমাকে লিখতে হবে ওয়েন্ট। তাহলে কি হলো, যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য শেষ হয়, পার্সন কিংবা টেন্সের পরিবর্তনে যে ভার্বের রূপের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা এখানে যদি আমি ইয়েস্টারডে কেটে দিয়ে টুমরো লিখি, তাহলে এখানে ওয়েন্ট কেটে দিয়ে লিখতে হবে উইল গো। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য শেষ হয়, পার্সন এবং টেন্সের পরিবর্তনে যে ভার্বের রূপের পরিবর্তন হয়, সেটা ফাইনাইট ভার্ব। আমি আরেকটু পরিষ্কার করে বোঝাচ্ছি। আমি বললাম করিম প্লেইজ ফুটবল, করিম ফুটবল খেলে। প্রশ্ন হচ্ছে প্লেসটা কি? অবশ্যই ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ এখানে বাক্যের বক্তব্য স্পষ্ট হচ্ছে, পরিষ্কার হচ্ছে। এখন তুমি যদি দ্বিধাগ্রস্ত হও যে কিভাবে প্লেসটা ফাইনাইট ভার্ব হলো, তাহলে তুমি করিম কেটে দিয়ে সাবজেক্টটা চেঞ্জ করে এখানে আই লিখে দেখো কি হয়। অবশ্যই তো তখন কি হয়ে যাবে, প্লেসটা কি হয়ে যাবে, প্লে হয়, আই প্লে ফুটবল। অথবা যদি করিম প্লেস ফুটবল লেখার পরে করিম প্লেস ফুটবল লেখার পরে যদি আমি এখানে ইয়েস্টারডে কথাটা লাগাই দিই, টেন্সটা চেঞ্জ করে দিই, তাহলে তোমার ওই প্লেসটাও চেঞ্জ করে তোমাকে লিখতে হবে প্লে। তাহলে ক্লিয়ার হলো, যে ভার্ব দ্বারা বাক্যের বক্তব্য শেষ হয়, পার্সন কিংবা টেন্সের পরিবর্তনে যে ভার্বের রূপের পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু শর্ত হচ্ছে একটা অংশ হবে প্রিন্সিপাল ক্লজ আর একটা অংশ হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। আচ্ছা, আর ক্লজ কি জানলাম? ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ। ক্লজ দুই ধরনের, প্রিন্সিপাল ক্লজ কিংবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, তার অর্থ প্রকাশের জন্য অন্য অংশের উপর নির্ভর করতে হয় না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া যে ক্লজ, যে অংশ অর্থহীন, অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো যাই হোক, আমরা আরো কিছু কথা, শর্ত যেমন সিম্পল সেন্সে কি লাগে, কমপ্লেক্স সেন্সে কি লাগে, কম্পাউন্ডে কি লাগে, ওগুলো একটু দেখি। আবার এরপরে কিভাবে পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলো শিখব।
সিম্পলের শর্ত মনে করো আইএনজি যুক্ত থাকে, হ্যাভিং, বিং। কমপ্লেক্সে থাকে সাধারণত এজ, হুয়েন, দো কিংবা অলদো, সিন্স, if, that, so that, as soon as, এগুলো। আবার কম্পাউন্ডে থাকে and, or, but, এগুলো সাধারণত। সিম্পলের সিম্বল হচ্ছে সাধারণত আইএনজি, হ্যাভিং, বিং এগুলো। কমপ্লেক্সের সিম্বল হচ্ছে এজ, হুয়েন, এজ অর্থ হচ্ছে যেহেতু, হুয়েন অর্থ হচ্ছে যখন, দো অর্থ হচ্ছে যদিও, সিন্স অর্থ হচ্ছে যেহেতু, ইফ অর্থ হচ্ছে যদি, দ্যাট যে বা যাহা, সো দ্যাট যাহাতে, এজ সুন এজ যেই মাত্র, যেই মাত্র। আর কম্পাউন্ড সেন্সে কি লাগে এন্ড, অর, বাট, ইয়েট এগুলো সাধারণত। আর কিছু অতিরিক্ত থাকতে পারে, আমরা উদাহরণ প্র্যাকটিস করার সময় এগুলো বুঝবো। যাই এবার চলো আমরা নিয়মগুলো শিখি কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা যায় বা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করা যায়, একটু আমরা প্র্যাকটিস করি। তো আমরা একটা জিনিস শিখবো, পার্টিসিপল কথাটা একটু প্র্যাকটিস করে নিই। পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট টেন্স সাথে আইএনজি। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে আইএনজি লাগালে কি পার্টিসিপল হবে? জেরার মধ্যে হতে পারে। যদি ভার্বের প্রেজেন্ট টেন্সের সাথে যখন আমরা আইএনজি লাগাবো সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে এটা হবে পার্টিসিপল, আর যদি নাউনের কাজ করে এটা হবে জেরার। তো আমরা আপাতত পার্টিসিপল বলতে আমরা তিন ধরনের পার্টিসিপল থাকতে পারে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এরপরে পারফেক্ট পার্টিসিপল। এই জিনিসগুলো জেনে রাখো। পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এই জিনিসটা মনে রাখো। পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে। তো পার্টিসিপল তিন ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, এবার আমরা জানবো কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা যায়, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে একটা থেকে আরেকটা পরিবর্তন করা যায়। তোমরা একটু খেয়াল করে শোনো, যদি কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুইটি সাবজেক্ট থাকে, তুমি জানো যখন তোমাকে সিম্পল করতে বলা হবে নিশ্চয়ই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে দেওয়া থাকবে না, হয় থাকবে কমপ্লেক্সে কিংবা কম্পাউন্ডে। তো কমপ্লেক্স বা কম্পাউন্ডে থাকা মানেই দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থেকে যখন আমরা সিম্পলে যাব, অর্থাৎ একটা সাবজেক্ট একটা ভার্বে যাব, তখন একটা সাবজেক্ট একটা ভার্ব তোমাকে বাদ দিতেই হবে। তো সেই বাদ দেওয়ার কাজটা খুব সহজ বিষয় নয়। এজন্য আমরা কিছু নিয়ম প্র্যাকটিস করব। কমপ্লেক্স, স্পষ্ট করে তোমরা শোনো, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুটি সাবজেক্ট থাকলে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে, অর্থাৎ যে ভার্বটা আগে হয়েছে সেই ভার্বের প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি লাগানোর মাধ্যমে একটা সাবজেক্ট বাদ দিয়ে সিম্পল করা যায়। আসলে আমরা তো পরিবর্তন করব, রূপান্তর করব, কোন অবস্থাতেই অর্থের পরিবর্তন করতে পারবো না, ঘটাতে পারবো না। সো তার শেপটা শুধুমাত্র চেঞ্জ করব। তো কি শিখলাম? কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুটি সাবজেক্ট থাকলে, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুটি সাবজেক্ট থাকলে, দুটো সাবজেক্ট থাকবে। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে তো দুটো সাবজেক্ট থাকবে। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুটি সাবজেক্ট থাকবে, প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে একটা সাবজেক্ট বাদ দিয়ে আমরা সিম্পল করতে পারি। যেমন একটা উদাহরণ দিই।
if you read more, you will learn more. নিশ্চয়ই বুঝছো এটা কমপ্লেক্স সেন্টেন্স। কেমনে বুঝলাম এটা কমপ্লেক্স সেন্টেন্স? কারণ এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, আবার একটা প্রিন্সিপাল ক্লজ আছে। তো আমরা সেই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করব, সিম্পলে রূপান্তরিত করব। তো আমরা দেখলাম কি এখানে একটা সাবজেক্ট, এই আর একটা দুটো সাবজেক্ট আছে, এই যে একটা ফাইনাইট ভার্ব, এই আর একটা ফাইনাইট ভার্ব, উইল লার্ন। তাহলে আমরা সিম্পল করব, কোন অবস্থাতে দুটো সাবজেক্ট দুটো ভার্ব রাখতে পারবো না, আর একটা সাবজেক্ট ভার্ব রূপান্তরিত করতে হবে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একটা সিম্বল আরেকটাতে বসবে না। তোমরা খেয়াল করে দেখো, আমরা আগে বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের সিম্বলে এজ, when, although, since, if, that, so এগুলো থাকে। একটা আইটেম একটা সিম্বল অন্যটাতে বসবে না। তো সিম্পল করব আমরা কোন অবস্থাতেই if বসাবো না, if বাদ। আচ্ছা, if বাদ গেল, এরপরে তো দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্ট থাকলে তো সিম্পল হবে না। সিম্পল সেন্টেন্সের শর্ত হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তাহলে কি করতে হবে, কি বলছিলাম, যদি কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুটি সাবজেক্ট থাকে তবে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে, অর্থাৎ যে ভার্বটা আগে হয়েছে সেই ভার্বের প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি লাগানোর মাধ্যমে একটা সাবজেক্ট তার আগের সাবজেক্টটা বাদ দিয়ে সিম্পল করা যায়। তোমরা মনে রাখবে, প্রেজেন্ট পার্টিসিপল যখন করা হয় তখন তার আগের সাবজেক্টটা বাদ পড়ে যায়। তো আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করব। কি শিখলাম, কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুটি সাবজেক্ট থাকলে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে, অর্থাৎ যে ভার্বটা আগে হয়েছে সেই ভার্বের প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি লাগানোর মাধ্যমে একটা সাবজেক্ট বাদ দিয়ে আমরা সিম্পল করব। তাহলে চলো আমরা কাজ করি। ইফ বাদ দিলাম। এখন দেখলাম পড়িয়া শিখি, আমরা শিখিয়া পড়ি, পড়ে শিখি না শিখে পড়ি? আমরা অফকোর্স পড়ে শিখি, যেটা আগে হবে সেটা যদি আইএনজি লাগবে। আমরা লিখলাম রিডিং মোর, রিডিং মোর, বেশি করে পড়ে। রিডিং করা মাত্রই ইউটা বাদ পড়ে গেল, আর আমাদের টার্গেটই হচ্ছে ইউকে বাদ দেওয়া, কারণ আগে আমরা সিম্পল করতে পারবো না। সিম্পল করতে গেলে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আবার অর্থের পরিবর্তন করতে পারবো না। রিডিং মোর ইউ উইল লার্ন মোর, সিম্পল হয়ে গেল। রিডিং মোর ইউ উইল লার্ন। আবার তুমি এখানে ইচ্ছা করলে বাইও লাগাইতে পারো, প্রিপোজিশন দিতে পারো, বাই রিডিং মোর ইউ উইল লার্ন। শুধু রিডিং লিখতে পারো, অথবা লিখতে পারো বাই রিডিং মোর ইউ উইল লার্ন। সিম্পল হয়ে গেল। আমরা কি শিখলাম, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুটি সাবজেক্ট থাকলে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে, অর্থাৎ যে ভার্বটা আগে হয়েছে সেই ভার্বের প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি লাগানোর মাধ্যমে একটা সাবজেক্ট বাদ দিয়ে সিম্পল করা যায়। আবার ভিন্ন ধরনের সাবজেক্ট যদি হয়, সবসময় তো একই ধরনের সাবজেক্ট থাকবে না। যেমন এখানে ইউ ছিল, দুটি ইউ ছিল, একই ধরনের থাকবে না। ভিন্ন ধরনের থাকলে কি করতে হবে, প্রশ্ন তো থেকে যায়। তো ভিন্ন ধরনের সাবজেক্ট যদি আমরা বি ভার্বের জায়গায় বিং করব, কিংবা হ্যাভ ভার্বের জায়গায় হ্যাভিং করে সাবজেক্টের ক্ষমতা কমায় দিয়ে, পাওয়ার লেস করে দিয়ে আমরা সিম্পল করব। কারণ একটা সাবজেক্ট কখন সাবজেক্ট হিসেবে পরিণত হয়, যখন তার কিছু পাওয়ার থাকে। পাওয়ারটা হচ্ছে কি, তার বি ভার্ব, হ্যাভ ভার্ব এগুলো। কাজেই আমরা আরেকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করি। ভিন্ন ধরনের, যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে ভিন্ন ধরনের সাবজেক্ট থাকে তাহলে সিম্পল করার সময় আমরা কোনো সাবজেক্টকে বাদ দিতে পারবো না, অর্থের পরিবর্তন হয়ে যাবে। তখন কি করতে হবে, বি ভার্বের জায়গায় আমরা বিং লিখবো, অথবা হ্যাভ ভার্বের জায়গায় হ্যাভিং লিখবো। একটা উদাহরণ দেই, দি সান, when the sun, sorry, to পরিষ্কার করে দিই, when the sun had set, they went home. খেয়াল করতে হবে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। when the sun had set, they went home, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা কি বানাবো, সিম্পল বানাবো, সিম্পল বানাবো। প্রথমে আমরা when বাদ দিলাম, কমপ্লেক্স আইটেম when সিম্পল সেন্সে বসবে না। এরপর দেখলাম আমরা
এখানে দুইটা সাবজেক্ট আছে, দি সান একটা সাবজেক্ট আবার দে আর একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট ভিন্ন ধরনের। তো ভিন্ন ধরনের সাবজেক্টগুলো আমরা কি করতে পারবো না, কোনো সাবজেক্টকে বাদ দিতে পারবো না, বাদ দিলে তো অর্থের পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি করা, আগে যেরকম ভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে আগে একটা সাবজেক্ট বাদ দিয়ে আমরা সিম্পল করেছিলাম, সেটা এরকম ভাবে হবে না। তাহলে কি করতে হবে, আমার নিয়ম কি বলেছে, বলছে যদি ভিন্ন ধরনের কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে যদি একই ধরনের দুটি সাবজেক্ট থাকে তবে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে একটা সাবজেক্ট বাদ দিয়ে আমরা সিম্পল করব। আর ভিন্ন ধরনের সাবজেক্ট হইলে বি ভার্বের জায়গায় বিং করব অথবা হেড ভার্বের জায়গায় হ্যাভিং করে সাবজেক্টের পাওয়ার লেস করে দিই, তাকে রাখবো কিন্তু তার ক্ষমতা কমায় দিব, খর্ব করে দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করব। উভয় তো আগেই বাদ দিয়ে দিয়েছি, এখন হেড থেকে হ্যাভিং করলে দেখো কি হবে, সিম্পল কি হবে, দেখো দি সান having said they will সিম্পল হয়ে গেল। তুই বলতে পারবি এখানে দি সান কি সাবজেক্ট নয়, অবশ্যই নয়। কেন নয়, কারণ তার আগে পরে যে হেড ছিল ওটা নেই, এখানে সাবজেক্ট হচ্ছে দে, ফাইনাল ভার্ব হচ্ছে ওয়েন্ট, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। দি সান থাকলো অর্থের জন্য আমরা দি সানকে রাখলাম, কিন্তু তার পাওয়ার কমাই দিলাম, হেডকে আমরা হেভিং করে ফেললাম। কি জানলাম আমরা, কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুটি সাবজেক্ট থাকলে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে যে ভাবটা আগে হচ্ছে সেই ভাবের প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি লাগানোর মাধ্যমে তার আগের সাবজেক্ট বাদ দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করব। যদি ভিন্ন ধরনের সাবজেক্ট হয় তবে বি ভাবের জায়গায় বিং করব অথবা হেড ভার্বের জায়গায় হেভিং করে সাবজেক্টের পাওয়ার কমায় দিয়ে আমরা সিম্পল করব। আর আরেকটা কথা খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, একটার সিম্বল আরেকটাতে বসবে না। যে সিম্বলের সিম্বল বলছিলাম আইএনজি, বিং, হেভিং, কমপ্লেক্সের সিম্বল হচ্ছে এজ, ওয়েন, ডজ, সিন্স, ইফ, দ্যাট, সো দ্যাট, এগুলো। কম্পাউন্ডের সিম্বল হচ্ছে এন্ড, অর, বাট, এগুলো এগুলি একটা সিম্বল অন্যটাতে বসবে। আচ্ছা, এরপরে একটু অতিরিক্ত কথা তোমাদের জানতে হবে। আচ্ছা, ওয়াজ দিয়ে একটা উদাহরণ দিই, বিভাগ দিয়ে ব্যাপার দিয়ে দেখালাম। যেমন মনে করো দি ম্যারেজ সেরিমনি was over and the guests were, I'm sorry, the guests were all going to the feast. The ancient millionaires একটা লাইন রাখলাম, the marriage ceremony was over, বিয়ের উৎসবটা শেষ হলো, and the guests were all going to the feast, এবং গেস্টরা ভোজন করতে যাচ্ছিল। এটা কম্পাউন্ড সেন্টেন্স। কেমনে বুঝলাম কম্পাউন্ড সেন্টেন্স? এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, রাখো ওভার পর্যন্ত, এন্ড আছে মাঝখানে, এই আরেকটা প্রিন্সিপাল ক্লজ আছে। অনেককে জিজ্ঞেস করলে বলে যে কোন সেন্টেন্স, বলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কেমনে বুঝছো? বলে এখানে এন্ড আছে। আরে বাবা, এন্ড থাকলেই যে কম্পাউন্ড সেন্টেন্স হবে কোনো কথা নয়। প্রশ্ন হচ্ছে এখানে দুইটা প্রিন্সিপাল ক্লজ আছে, দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব আছে, আর দুইটা অংশই প্রিন্সিপাল ক্লজ, দুইটা ক্লজই প্রিন্সিপাল ক্লজ, দুটাই আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারে। খেয়াল করে দেখো, দি ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার, বিয়ের উৎসব শেষ হলো, পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে। আবার অন্য অংশ বলতে দি গেস্টস আর অল গোইং টু দ্য ফিস্ট, গেস্টরা ভোজন করতে যাচ্ছে। তো যাই হোক, আমরা কি করব? সিম্পল করব। তো সিম্পল করতে গেলে আমি কি বলছিলাম, একই ধরনের সাবজেক্ট যদি হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে হবে। ভিন্ন ধরনের সাবজেক্ট হলে বি ভার্বের জায়গায় আমরা বিং করব অথবা হেড ভার্বের জায়গায় আমরা কি করব? হেভিং করে সাবজেক্টের পাওয়ার লেস করে দিয়ে সিম্পল করব। তাহলে আমরা দেখলাম এখানে দুইটা সাবজেক্ট আছে, দি ম্যারেজ সেরিমনি একটা সাবজেক্ট, দি গেস্টস হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে দুইটা সাবজেক্ট আমরা রাখতে পারবো না। আবার যেহেতু একই ধরনের নয়, কোনোটাকে আমরা বাদ দিতে পারবো না। তাহলে সিম্পল করতে হলে কি করতে হবে? তখন বি ভার্বের জায়গায় বিং করো অথবা হেড ভার্বের জায়গায় আগে হেভিং করেছিলাম, এবার বিং করো। তাহলে লিখি সিম্পল করার সময় দেখলাম দি ম্যারেজ সেরিমনি being over, the guests were all going to the feast. অনেক লম্বা সেন্টেন্স কিন্তু সিম্পল হয়ে গেল।
কেমনে সিম্পল হলো, মানে একটা সাবজেক্ট আছে এখানে দিকে, একটা ভাব আছে ওয়ার গোয়িং, ফাইন। দি মেডিসিন উনি কি সাবজেক্ট নয়, কেন সাবজেক্ট নয়, তারপরে বিভাগকে আমরা বিং করে দিয়েছি, পাওয়ার কমাই দিয়েছি, সে আর সাবজেক্ট নয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো যে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্সে একই ধরনের দুটি সাবজেক্ট থাকলে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে একটা সাবজেক্ট বাদ দিয়ে আমরা সিম্পল করব। যদি ভিন্ন ধরনের সাবজেক্ট হয় তবে বি ভার্বের জায়গায় আমরা বিং করব, অথবা হেল্প ভার্বের জায়গায় হেভিং করে সাবজেক্টের পাওয়ার কমাই দিয়ে, সাবজেক্টের ক্ষমতা খর্ব করে দিয়ে আমরা সিম্পল করব। এরপরে কিছু অতিরিক্ত কথা শোনো, যেমন ইফের সিম্বল রূপ হচ্ছে ইন কেস অফ, এই জিনিসগুলো জানতে হবে। সব সময় এই নিয়ম দিয়ে করা যাবে না। মূল নিয়ম একটাই, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে আর একটা ফাইনাল ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে দুই ভাগ অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে। এগুলো হচ্ছে মূল কথা। আর এগুলো হচ্ছে তোমাদেরকে একটু সাহায্য করার জন্য, একটু স্পষ্ট করার জন্য, একটু ইজি করার জন্য তোমাদের জন্য একটু প্রচেষ্টা। তো যাই হোক, আমরা যদি জেনে রাখো ইফের সিম্পল রূপ হচ্ছে ইন কেস অফ, when এর সিম্পল রূপ হচ্ছে at the time, since এর সিম্পল রূপ হচ্ছে, since বা as এর সিম্পল রূপ হচ্ছে because of। এরপরে তোমার দোর সিম্পল রূপ হচ্ছে দো, কিংবা যদি অলদো থাকে তার সিম্পল রূপ হচ্ছে ইনস্পায়ার্ড। এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। ইফ এর সিম্পল রূপ হচ্ছে ইন কেস অফ, when এর সিম্পল রূপ হচ্ছে at the time of, since বা as এর সিম্পল রূপ হচ্ছে because of, দোর সিম্পল রূপ হচ্ছে ইনস্পায়ার্ড। তুমি বলবে কেন এগুলো সিম্পল রূপ লাগবে? আপনি তো বলছেন এগুলো বসে না, এগুলো সিম্পল সেন্টেন্সে বসে না। বসে না ঠিক আছে, কিন্তু সবসময় এগুলোকে বাদ দিয়ে আমরা করতে পারবো না। সমস্যা কি জানো? এগুলো রাখতেও পারবো না, আবার এগুলো বাদও দিতে পারবো না। তাহলে কি করা? তখনই বিকল্প পথে যদি দেখি আমরা বাদ দিয়ে, যেমন আগে আমরা বাদ দিয়েছি, হয়ে গেছে, অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু অনেক ক্ষেত্রে তুমি দেখবে জিফ বাদ দিলে হয় না, হোয়েন বাদ দিলে অর্থের পরিবর্তন ঘটে যায়, সিন্স বা এস বাদ দিলে হবে না, আবার এগুলোকে রাখতেও পারবো না। তখন আমরা কি করব? বিকল্প পথে যাব। ইফ এর জায়গায় লাগবে ইন কেস অফ, হোয়েন এর জায়গায় লাগবে এট দ্য টাইম অফ, সিন্স বা এস থাকলে লাগবে বিকজ অফ, দল থাকলে লাগবে আমরা ইনস্পায়ার্ড। তো এগুলো লেখা মাত্রই কি কাজ কি শেষ? না, এগুলো লেখার পরে তার পরবর্তী যে সাবজেক্ট সেটাকে পজিটিভ কেস করতে হবে। পজিটিভ, আই থাকলে মাই, ইউ থাকলে ইওর, হি থাকলে হিজ, দে থাকলে দেয়ার, শি থাকলে হার, উই থাকলে আওয়ার। এইভাবে পজিটিভ কেস, করিম থাকলে করিমস, পজিটিভ কেসে রূপান্তরিত করতে হবে। এরপরে কি করতে হবে? বিভাগ উঠায় দিয়ে মূল ভাবের সাথে আইনজি যুক্ত করতে হবে। আমি আবার বলছি, ইফ এর সিম্পল রূপ হচ্ছে ইন কেস অফ, হোয়েন এর সিম্পল রূপ হচ্ছে এট দ্য টাইম অফ, সিন্স বা এজ এর সিম্পল রূপ হচ্ছে বিকজ অফ, দল সিম্পল রূপ হচ্ছে ইনস্পায়ার্ড। এগুলো লিখলে কি হবে? লিখলে কি কাজ শেষ? অবশ্যই নয়। আর কিছু দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কি করবে? এগুলোর পরের সাবজেক্টকে পসেসিভ কেস করতে হবে, পসেসিভ কেস। এরপরে যে বিভাগ আছে, বিভাগ উঠায় দাও। এরপরে যে ভার্ব আছে, সেই ভার্বের মূল ভার্বের সাথে আইনজি যুক্ত করো। ভার্ব না থাকে, যদি অ্যাডজেক্টিভ থাকে তবে তাকে নাউনে রূপান্তরিত করো। আবার অ্যাডজেক্টিভকে যদি নাউনে রূপান্তরিত করতে না পারো, তাহলে অ্যাডজেক্টিভকে রেখে দাও, তার আগে বিভাগের জায়গায় একটা বিং রাখো। আমি উদাহরণ দিব, স্পষ্ট হয়ে যাবে। তোমরা কি জানলে? সব সময় ইফ, হোয়েন, দল, সিন্স এগুলো বাদ দিয়ে সিম্পল করা যায় না, আবার এগুলোকে রাখাও যায় না। তখন বিকল্প পথ হিসেবে আমরা জানলাম ইফের জায়গায় আমরা লিখবো ইন কেস অফ, হোয়েন এর জায়গায় লিখবো এট দ্য টাইম অফ, সিন্স এর জায়গায় লিখবো বিকজ অফ, দল জায়গায় লিখবো আমরা ইনস্পায়ার্ড অফ। এগুলো লেখার পরে কি করতে হবে? কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। লেখার পরে অব লাগানো যে কোনো আইটেমের পরে তোমাকে কি করতে হবে? সাবজেক্টকে পজিটিভ কেসে রূপান্তরিত করতে হবে। উই থাকলে আওয়ার, আই থাকলে মাই, শি থাকলে হার, করিম থাকলে করিমস, দে থাকলে দেয়ার। এরকম বিভাগ উঠায় দাও, মূল ভাবের সাথে আইনজি যুক্ত করো। ভার্ব না থেকে যদি অ্যাডজেক্টিভ থাকে তবে তাকে নাউনে রূপান্তরিত করো। অ্যাডজেক্টিভকে যদি নাউনে রূপান্তরিত করতে না পারো, যদি কনফিউজড থাকো, রিস্ক নেওয়ার দরকার নাই, তবে তুমি অ্যাডজেক্টিভ রেখে দাও, তার আগে বিভাগের জায়গায় একটা বিং। আমি একটু উদাহরণ দিই, তাহলে স্পষ্ট হবে।
মনে করো আমরা লিখলাম when he woke up it was rain. যখন সে জেগে উঠলো তখন বৃষ্টি হচ্ছে। অবশ্যই তোমরা বুঝছো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এখানে একটা এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা when বসাবো না। নিয়মলি কমপ্লেক্সের আইটেম সিম্পলে বসবে না, আমরা করবো সিম্পল ওকে। when বাদ দিলাম, কিন্তু when বাদ দিলে খেয়াল করে কিভাবে করবো, তুমি ওয়েকিং আপ ওয়েকিং লিখলে কি হি বাদ যাবে? বাদ যাবে। প্রেজেন্ট পার্টিসিপল করলে হি বাদ যাবে না, কারণ হি তো আরেকবার নেই। ওয়েকিং আপ ইকুয়ালস বলো না, অর্থের পরিবর্তন হয়ে গেল। আবার when কে রাখতেও পারছি না, আবার when কে বাদও দিতে পারছি না, অর্থের পরিবর্তন হচ্ছে। সো আমরা when এর জায়গায় লিখবো at the time of, when থেকে লিখলাম at the time। ওকে, এরপরে কি করতে হবে? তারপরের সাবজেক্টকে পজিটিভ কেস করতে হবে। হি কে করলাম হিজ, বিভাগ থাকলে ভেদো, বিভাগ নেই। মূল ভার্বটা আইন যুক্ত করো, ও কে মূল ভার্ব ঠিক ওই তার সাথে আইন লাগাও ওয়েকিং। at the time of his waking up it was নেই, সিম্পল লাগে। অর্থের কোনো পরিবর্তন ঘটলো না। আমরা when কে বাদও দিলাম না পুরোপুরি, আর রাখলাম না। when এর জায়গায় আমরা লিখলাম at the time। অথবা যদি দেখি আরেকটা উদাহরণ দিই, though he is healthy, he is না, এই ধরনটা কোনো বাদ নেই। সরি, আমরা লিখবো though she is rich, she is unhappy। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স। যদিও তিনি ধনী কিন্তু তিনি অসুখী, সুখী নন। একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে সিম্পলে যাব? প্রথমে আমরা দো বাদ দিলাম, বাদ দেওয়ার চেষ্টা করব। এখন কি দাঁড়ালো? দুইটা সাবজেক্ট একই ধরনের। আমরা শিখেছিলাম কি প্রথমে, একই ধরনের দুইটি সাবজেক্ট থাকলে প্রেজেন্ট পার্টিসিপলের মাধ্যমে একটা সাবজেক্ট বাদ দিয়ে সিম্পল করা যায়। আমি যদি ইজ কে বিইং করি, বিইং রিচ ধনী হয়ে, শি ইজ আনহ্যাপি তিনি অসুখী হলো না, তাহলে কি করতে হবে? দো কে আবার রাখতেও পারছি না, আবার দো বাদ দিয়ে দিয়ে অর্থের পরিবর্তন হচ্ছে। সো আমরা দো কে রাখতেও পারছি না, আবার বাদও দিতে পারছি না। তাহলে বিকল্প বলতে যাই, দো দোর জায়গায় লিখবো আমরা সিম্পলের জন্য ইন স্পাইট অফ। দেখার পরে কি করবো? সাবজেক্টকে পজিটিভ কেস করবো, শি পজিটিভ কেস হলো হার, ইন স্পাইট অফ। এরপরে নিচে নাও হচ্ছে রিচেস, বিভাগ উঠাই দাও, বিভাগ উঠাই দাও, ইন স্পাইট অফ আর রিচেস। যদি রিচেস নাও রিচেস তুমি না জানো, তাহলে তুমি লিখতে পারো বিইং রিচ, বিইং রিচ। In spite of her being rich, অথবা in spite of her riches, she is unhappy। কি দাঁড়ালো? though she is rich, she is unhappy। though কে আমরা বাদ দিয়ে সিম্পল করার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরোপুরি বাদ দিতে পারলাম না। আমরা বিকল্প পদ্ধতি গেলাম, আমরা though জায়গায় লিখলাম in spite of। লেখার পরে যে যে দায়িত্ব পালন করতে হয় সেগুলো করলাম। আমরা কি করলাম? in spite of her riches। কেউ যদি নিচের নাম রিচেস না পারো, তাহলে তুমি লিখবা বিইং রিচ। এই যে বিভাগ করে দিয়েছিলাম, ওখানে বিইং করে রিচ লিখবা। অনেস্ট নাম অনেস্ট যদি না পারো, বিইং অনেস্ট। হেলদি নাম গুড হেলথ, যদি গুড হেলথ না পারো, বিইং হেলদি, লাইক দিস। তো আশা করি তোমাদের কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স থেকে কিভাবে
সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করা যায় সেই ব্যাপারটা স্পষ্ট হলো। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা করব কিভাবে সিম্পল বা কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কমপ্লেক্স একটা থেকে আরেকটা রূপান্তর করা যায়। তো আজকে আমরা সিম্পল করতে শিখলাম, কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল করা যায়, আমরা পরবর্তীতে কিভাবে কম্পাউন্ড বা কমপ্লেক্স করা যায় সিম্পল সেন্টেন্স থেকে সেই জিনিসটা শিখব। তো আজকে পর্যন্তই থাকলো। ধন্যবাদ সকলকে, নমস্কার।